হ্যালো, আমি অভিজিৎ দাস মাইন্ড নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। ক্লাস 11-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের আমরা চতুর্থ অধ্যায় সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তার আমরা লেসন নম্বর 4 শুরু করছি। আজকে লেসনে আমরা পড়বো অপারেটিং সিস্টেম সম্পর্কে। এর আগে 3টে লেসন হয়েছে, তো তোমরা যদি লেসন সেগুলি না দেখে থাকো তাহলে তোমরা পরপর লেসনগুলি দেখবে, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া ধারণা তৈরি হবে। তো চলো আজকে লেসনটা আমরা শুরু করি। এখানে তোমাদের সিলেবাস দেওয়া আছে, মানে আজকে আমরা যে এই হাইলাইটেড করা আছে যে আমরা কতটুকু পড়বো সেই সম্পর্কে সেই হাইলাইট করা আছে, এটুকু আমরা পড়বো। তো এখানে আমার সর্বপ্রথম আসছে অপারেটিং সিস্টেম কাকে বলে। তো অপারেটিং সিস্টেম আমাদের যে কম্পিউটার বা আমাদের যে ল্যাপটপগুলো আমরা যখন চালাই, তখন এর মধ্যে দেখবে আমরা যখন চালাই তখন একটা কম্পিউটার সিপি অন করার পর কিছুক্ষণ কিছু একটা কাজ হয়, কিছু একটা প্রসেসিং হয়, তারপরে একটা এনভায়রনমেন্ট খুলে আসে। এবং তারপরে আমি কী করি, তারপরে আমরা হয়তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আমরা গেম, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করি। তো এই যে কম্পিউটারটাকে চালায় বা তোমাদের মোবাইল যখন তুমি অন করছো, তো মোবাইল সাধারণত সবসময় অনই থাকে। তো আমরা যখন সুইচ অন করে অন অফ করছি তখন যে জিনিসটা দেখতে পাই তো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, এবং তার মধ্যে বিভিন্ন একাধিক অ্যাপ্লিকেশনগুলো আমরা কী করে আইকন আকারে দেখতে পাই। তো যখন আমরা মনে করো মোবাইল ওপেন করলাম এবং এরপর আমাদের কী করছে, আমরা কল করতে হবে, তাহলে আমাদের যে কল বাটন আছে সেই বাটনে প্রেস করি। তাহলে কল বাটন কিন্তু একটা আলাদা সফটওয়্যার, আর কল বাটন যার উপরে আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অর্থাৎ আমাদের যে কম্পিউটার বা যে ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক যে হার্ডওয়্যারগুলো যে চালনা করে তা এবং চালনা করে সেই হচ্ছে অপারেটিং সিস্টেম। এবং চালনা করে কী কাজ করে, যে ব্যবহারকারী যারা আছে সেই ব্যবহারকারীর একটা নির্দিষ্ট ইনভায়রনমেন্ট ক্রিয়েট করে যে তার উপর আলাদা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবে। তো সেটাই হচ্ছে আমাদের মূল অপারেটিং সিস্টেম। তো তেমনই আমাদের অপারেটিং সিস্টেম কি, আমরা উইন্ডোজ, ডস, ইউনিক্স, লিনাক্স, ম্যাক, এগুলো আমাদের বিভিন্ন অপারেটিং সিস্টেম। যা আমরা মোবাইলের ক্ষেত্রে বলি অ্যান্ড্রয়েড, এবং অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সন আছে, সেগুলো আমরা নাম জানি পাই। তো এগুলো আমাদের অপারেটিং সিস্টেম। তো আজকে আমরা ডিটেলস অপারেটিং সিস্টেম সম্পর্কে পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং এখান থেকে অবশ্যই অবশ্যই এই লেসন থেকে তোমাদের 3 থেকে 4 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। দেখেন অপারেটিং সিস্টেমের কাজ বা প্রয়োজনীয়তা কী, আমাদের এই অপারেটিং সিস্টেম কী কাজ করে। তো দেখো, কম্পিউটার সিস্টেম চালু করা, অর্থাৎ আমাদের যে কম্পিউটার সিস্টেম যখন অফ করে রাখি তখন তো এটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, এরপরকে চালু করলে যেটা যে চালু করে সেই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। ইউজার ইন্টারফেস তৈরি করা, অর্থাৎ আমাদের কি ব্যবহারকারী কম্পিউটারকে ব্যবহার করার জন্য কী কাজ করে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আমরা যে গেম খেলছি তার জন্য একটা যে ইনভায়রনমেন্ট ক্রিয়েট করে, এবং সেখানে যে মেনুগুলি আছে, এই যে আইকন আছে, আইকনের উপর ক্লিক করে আমরা বিভিন্ন কাজগুলো করতে পারি। তো সেটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস তৈরি করা। রিসোর্স ম্যানেজমেন্ট করা, রিসোর্স ম্যানেজমেন্ট মানে কি, অর্থাৎ আমাদের কম্পিউটারের সঙ্গে মনে করে কম্পিউটারের সঙ্গে যুক্ত কী কী থাকে, কম্পিউটার প্রিন্টার থাকে, স্পিকার থাকে, প্রিন্টার থাকে, বিভিন্ন নেটওয়ার্ক কার্ড থাকে। তো এই যে রিসোর্সগুলো, অর্থাৎ এইগুলো ব্যবহার করে আলাদা আলাদা কাজ করা হয়। প্রিন্টারের দ্বারা প্রিন্ট করা হয়, বা আমরা স্পিকার দ্বারা গান শোনা হয়। তারপর আমাদের যে আলাদা আলাদা রিসার্চ যেগুলো আছে, তো সেই সব ব্যাপারে রিসোর্সগুলো আমাদের কী করে ম্যানেজ করে অপারেটিং সিস্টেম। মেমোরি ম্যানেজমেন্ট করা, মেমোরি ম্যানেজমেন্ট অর্থাৎ কি, আমাদের যে ফাইলগুলো আমরা কী করি, জাস্ট নির্দিষ্ট ফাইলে সেভে ক্লিক করি এবং নির্দিষ্ট নাম দিয়ে সেটাকে সেভ করে দিই। কিন্তু এই ফাইলটা মেমোরির কোথায় সেভ হবে, কীভাবে সেভ হবে, তো সেইগুলো আমাদের অপারেটিং সিস্টেম ঠিক করে। ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট করা, অর্থাৎ কি ইনপুট আউটপুট কি, আমাদের যে কম্পিউটারে যে বিভিন্ন তথ্যগুলো ইনপুট করে মানে আমাদের মনে করো কোনো সফটওয়্যার চালানো হচ্ছে, বা আমরা কোনো মনে করো যে আমাদের কম্পিউটারকে মোবাইলের সঙ্গে, আমার মোবাইলকে কম্পিউটারের সঙ্গে অ্যাড করলাম, তখন কী করছে, আমরা কী হচ্ছে আমাদের মোবাইলটাকে কম্পিউটারে ইনপুট করলাম, এবং সেটা কী কাজ করে, তার মধ্যে একটা অপারেটিং সিস্টেম, একটা সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হয়ে গিয়ে সেটাকে মোবাইলটাকে আমাদের অ্যাক্সেস করে। মোবাইলের মধ্যে যে আমার যে তথ্যগুলো আছে, যে ফটোগুলো, সেগুলো আমি আমার কম্পিউটারে নিতে পারি। তো এইগুলো মোটামুটি বলতে পারি ইনপুট আউটপুট এগুলো ম্যানেজ করা। প্রসেস ম্যানেজমেন্ট করা, প্রসেস ম্যানেজমেন্ট করা অর্থাৎ কি, আমাদের যখন কম্পিউটার চালনা করে বা কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে, মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলছে, মনে করো কোনো দোকানে আমরা বা বিভিন্ন বড় মাল্টি
মাল্টিপ্লেক্সে আমাদের যেখানে আমরা কোনো মার্কেটিং করি, সেখান থেকে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি, একাধিক প্রোডাক্ট কিনি, তখন যখন আমরা মনে করি বিলিং করতে যাই, সেখানে খুব তাড়াতাড়ি কী কাজ করে, আমাদের খুব তাড়াতাড়ি বিলটা তৈরি হয়ে যায়। ওখানে কিউআর কোড বা বারকোডের সাহায্যে খুব সহজে আমাদের বিল তৈরি করা হয় না। এইরকমই টার্মিনাল অনেকগুলি থাকে এবং সব টার্মিনালগুলো কিন্তু একটা সফটওয়্যার দ্বারা অ্যাক্সেস করা হয় এবং সেই সফটওয়্যার কী কাজ করে, সে প্রসেস ম্যানেজমেন্ট করে যে কীভাবে তাড়াতাড়ি কাজ করা যায়। তো সেইগুলো আমাদের অপারেটিং সিস্টেমেরই কাজ। ফাইল ম্যানেজমেন্ট করা, অর্থাৎ যেমন যেগুলো এই প্রসেস ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট, মেমোরি, এগুলো যখন ম্যানেজমেন্ট করছে, তো এগুলো আমাদের সব এগুলোকে আমাদের ফাইলও ম্যানেজমেন্ট করতে পারে, এগুলো আমাদের ফাইল ম্যানেজমেন্ট করে। তো আমাদের কাজ করলে কি কম্পিউটার সিস্টেম চালু করা, ইউজার ইন্টারফেস তৈরি করা, রিসোর্স ম্যানেজমেন্ট করা, মেমোরি ম্যানেজমেন্ট করা, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট করা, প্রসেস ম্যানেজমেন্ট করা এবং ফাইল ম্যানেজমেন্ট করা। তো এগুলো আমাদের অপারেটিং সিস্টেমের কাজ। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রকারভেদ। তো অপারেটিং সিস্টেমে এখানে কী কী প্রকার আছে? সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, অর্থাৎ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার মানে একজন ব্যবহার করতে পারে এমন একটা অপারেটিং সিস্টেম, তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলছে। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, যেন একাধিক লোক একটা সফটওয়্যারকে ব্যবহার করছে, তাকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলছে। মাল্টি প্রোগ্রামিং, অর্থাৎ কি যখন যে অপারেটিং সিস্টেম একাধিক প্রোগ্রাম একসঙ্গে চালনা করে, তাকে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলছে। মাল্টি প্রসেসিং, অর্থাৎ মাল্টি প্রসেসর একাধিক টাস্ক একসঙ্গে কাজ করে, তখন তাকে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলে। টাইম শেয়ারিং, অর্থাৎ নির্দিষ্ট টাইমিংয়ে পরপর নির্দিষ্ট কাজ করে, তাকে হলো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলে। তো এগুলো আমি সম্পর্কে ডিটেলসে পড়বো, পরের স্লাইডে যাওয়া যাক। তো দেখো, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেম একসময় শুধুমাত্র একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারে, শুধুমাত্র একজন ব্যবহার করতে পারে, তাকে বলা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। ডস, উইন্ডোজ 98 ইত্যাদি। এই অপারেটিং সিস্টেম দুই প্রকার, সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং আর সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং, দুই প্রকার। এখানে সিঙ্গেল টাস্কিং এবং মাল্টিটাস্কিংয়ের মনে আসছে। সিঙ্গেল টাস্কিং আমাদের কি একজন ব্যবহারকারী একটা কাজ একসঙ্গে করতে পারে, যেমন কি আমাদের পুরোনো দিনের মোবাইল ফোন, যে কিপ্যাড ফোন, একটা কাজ আমরা যখন গান শুনি, তো আমরা হয়তো গানও শুনতে পারি, কিন্তু তখন আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি না। কিন্তু এখন বর্তমান ফোনগুলো কী হচ্ছে, আমরা গানও শুনছি আর একদিকে ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপ, আলাদা যে অ্যাপসগুলি আছে, ফেসবুক, আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেম মানে বিভিন্ন অ্যাপসগুলো আমরা ব্যবহার করতে পারি। সেখানে এগুলো হচ্ছে সিঙ্গেল টাস্কিং, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এটা হলো উইন্ডোজ 98। মানে এখানে যেহেতু ডস এবং উইন্ডোজ, আমি তোমাদের মোবাইলের ক্ষেত্রে আমাদের সেই পার্থক্যটা বুঝিয়ে দিলাম। অর্থাৎ কি সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং এবং সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং, কিন্তু সব সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ছে। এরপরে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার আর নাম থেকে বলছে অনেক ব্যবহারকারী, অর্থাৎ এই অপারেটিং সিস্টেম একসময় একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। অর্থাৎ যেমন উইন্ডোজ NT, ইউনিক্স, অর্থাৎ কি এগুলো মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম মানে কি, যেমন এই যে আমরা কী কারণে ব্যবহার করা হয়, যখন আমরা কোনো একটা অপারেটিং সিস্টেম, এটাও একটা প্রোডাক্ট, এটা আমাদের মার্কেট থেকে কিনতে হয়। তো আমি যখন মনে করি আমি একটা যদি কম্পিউটার সেন্টার খুললাম, সেখানে মনে করি আমি 20টা কম্পিউটার লাগালাম। তো এখন 20টা কম্পিউটারের জন্য আমাকে কী কাজ করছে, 20টা অপারেটিং সিস্টেম কিনতে হচ্ছে আমাকে, অবশ্যই কিন্তু 20টা অপারেটিং সিস্টেমের আলাদা মানে অনেক দাম। তো সেই ক্ষেত্রে আমি কী কাজ করি, এখানে উইন্ডোজ কী কাজ করেছে, একটা এন্ট্রি দিয়েছে, এই সফটওয়্যার তুমি যদি কেনো, এখানে তো 20টা, একটা সফটওয়্যার কিনতে 20টা কম্পিউটারে ব্যবহার করতে পারবে। তো সেই কারণে বলা হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, কিন্তু তার দাম তুলনামূলক অনেক সস্তা পড়বে। আমার 20টা অপারেটিং সিস্টেম কেনার থেকে একটা অপারেটিং সিস্টেম করে সেই অপারেটিং সিস্টেম নিয়েই 20টা কম্পিউটারকে চালনা করতে পারবো। তো এখানে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলছি। ইউনিক্স, তার বড় বড় উদাহরণ, বড় বড় ইন্ডাস্ট্রিতে আমাদের ইউনিক্স বেশি ব্যবহৃত হয়। যেমন LIC অফ ইন্ডিয়াতে, এখানে আমাদের ইউনিক্স অপারেটিং সিস্টেম এরা ব্যবহার করে এবং এখানে অল ওভার ইন্ডিয়াতে কয়েক হাজার সেন্টার আছে, সব জায়গায় কিন্তু একটাই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে এবং সবাই আলাদাভাবে কাজ করছে, কিন্তু সফটওয়্যার একটাই। তাহলে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলছে এই ধরনের অপারেটিং সিস্টেমকে। এরপর সে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, অর্থাৎ কি এই অপারেটিং সিস্টেমে একসময় একাধিক ব্যবহারকারী কাজ করতে পারে, একাধিক ব্যবহারকারী একাধিক কাজ করতে পারে। এখানে কথা, একাধিক ব্যবহারকারী একাধিক কাজ করতে পারে, অর্থাৎ অনেক ব্যবহারকারী অনেক কাজ করতে পারে। তো সেটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। তো মাল্টি প্রোগ্রামিং সুবিধা কি, এই অপারেটিং সিস্টেম একসাথে একাধিক কাজ করা যায়, একাধিক ব্যবহারকারী এই অপারেটিং সিস্টেমকে একসঙ্গে কাজ করতে পারে, কম্পিউটার রিসোর্সগুলি যথাযথ ব্যবহার করা যায় এবং প্রসেসর বা CPU অনেক বেশি কাজ করিয়ে নেওয়া যায় এবং কম্পিউটার কার্যক্ষমতা বাড়ায়। CPU অনেক বেশি কাজ করিয়ে নেওয়া যায় মানে কি, আমাদের CPU এর কার্যক্ষমতা খুবই বেশি। আমরা যে একটা কম্পিউটার ইউজ করছি,
এই সিপিইউগুলোর কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি। অর্থাৎ আমরা কিবোর্ড থেকে যত ইনপুট দিচ্ছে, কোনো কিছু লিখছে এবং সেটা কম্পিউটার পর্দায় আসছে খুবই তাড়াতাড়ি হয়, এবং কম্পিউটার এর থেকে আরও বেশি, অনেক বেশি গুণে কাজ করে। তো সেখানে কি, আমি যদি সেই একটা সিপিইউকে একজন কাজ করছে, তাহলে ও অনেকটা সময় এমনি বসে থাকে, বেশি কাজ করে না। কিন্তু সেখানে আমি যদি একাধিক ইউজারকে কাজ করে, তাহলে একাধিক ইউজার একাধিক কাজ করবে, অর্থাৎ সবসময় সিপিইউ ব্যস্ত থাকবে এবং সিপিইউকে আমি প্রপার ইউটিলাইজেশন করতে পারবো এবং সিপিইউকে অনেক বেশি কাজ করে নিতে পারবো সেটা। আর রিসোর্সগুলি যথাযথ ব্যবহার করা যায়। রিসোর্সগুলি যথাযথ ব্যবহার করা মানে কি, মনে করো আমাদের যে, আমি একটু আগে তোমাদের যে উদাহরণটা দিলাম যে 20টা কম্পিউটার আছে, তো আমি সেই 20টা কম্পিউটারে আমি যদি প্রিন্টার দিয়ে প্রিন্ট ব্যবহার করতে চাই, তখন কি আমাকে 20টা, মানে হয়তো 20টা কম্পিউটার আছে, আমি সেখানে আলাদা আলাদা প্রত্যেকটা কম্পিউটার যদি আমি কেউ না কেউ কোনো না কোনো সময় কিছু না কিছু প্রিন্ট করার দরকার হতে পারে। তো আমাকে যদি বের করতে, সেই প্রিন্ট বের করতে, তাহলে হয় কী করতে হবে, প্রত্যেক মেশিনে যখন প্রিন্ট করা দরকার হয়, তখন সেই কম্পিউটারে গিয়ে আমাদের প্রিন্টারটা তার সঙ্গে জুড়তে হবে, তারপর আমাদের প্রিন্ট বের করতে হবে। তো সেটা একটা খুবই প্যাথেটিক কাজ এবং খুবই ঝামেলাযুক্ত কাজ। আর একটা হতে পারে কি, আমি প্রত্যেকটা কম্পিউটারের জন্য একটা করে প্রিন্টার লাগিয়ে দিলাম, সেটা হতে পারে, কিন্তু সেটা অনেক কস্টলি ব্যাপার পড়ে যাবে। কিন্তু সেখানে আমি কী কাজ করতে পারি, আমি এই মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম দিয়ে কী কাজ করতে পারি, আমি একটা প্রিন্টার ওই নেটওয়ার্কে বানিয়ে একটা প্রিন্টার যুক্ত করে দেবো, অর্থাৎ যার ফলে কী হবে, ওই যে 20টা কম্পিউটারের থেকে যে কেউ যে কোনো সময় প্রিন্ট বের করে নিতে পারে ওই একটা প্রিন্টার থেকে। তাহলে একটা প্রিন্টার আমার 20টা কম্পিউটার ব্যবহার করতে পারছে। তাহলে আমাকে খুব কম খরচে আমরা কোনো একটা রিসোর্সকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি এবং খুব কস্ট ইফেক্টিভভাবে আমি কাজ করতে পারছি। সেটা হলো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কাজ এগুলো। তো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, এখন প্রোগ্রামিং অ্যান্ড প্রসেসিং এটা মোটামুটি অনেকটাই একই, এবং এখানে একাধিক প্রসেসর যুক্ত কম্পিউটারে, প্রসেসর যুক্ত, একাধিক প্রসেসর যুক্ত, এখানে প্রসেসিং কথাটা আর মাল্টি প্রোগ্রামিং এটার মতো পার্থক্য। প্রসেসিং কি, আমাদের যে সিপিইউ, আমাদের কম্পিউটারে সিপিইউ যুক্ত আছে। তো আমাদের সাধারণত আমাদের যে কম্পিউটার ব্যবহার করছে মাইক্রো কম্পিউটার, এখানে একটা সিপিইউ থাকে। কিন্তু যেসব কম্পিউটারে একাধিক সিপিইউ থাকে, যেমন বিভিন্ন সার্ভার থাকে বা আরও বড় বড় সার্ভার থাকে, যেখানে একটা কম্পিউটারে একাধিক সিপিইউ থাকে। তো সেই একাধিক সিপিইউকে কাজ করানোর জন্য কী কাজ করবে, আমাদের আরও বেশি স্ট্রং পাওয়ারফুল অপারেটিং সিস্টেম দরকার। তো তাকে বলা হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। অর্থাৎ সেখানে কী কী সুবিধা আছে, এখানে একাধিক প্রসেসর যুক্ত থাকা, একসঙ্গে অনেকগুলো কাজ করা যায়, অনেক বেশি কাজ করা যায়, কম্পিউটারের কার্যক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। মানে অর্থাৎ কম্পিউটারকে দিয়ে, অর্থাৎ কি, আমরা একাধিক প্রসেসর লাগাচ্ছি, কম্পিউটারে ইনপুট করা আছে, মানে কি কম্পিউটারকে দিয়ে অনেক কাজ করানো হবে। তো সেই জন্য আমাদের কী হবে, সেই কম্পিউটারের কার্যক্ষমতাও অনেক বেড়ে যাবে। একাধিক ব্যবহারকারী একাধিক কাজ একসঙ্গে করতে পারে, আর যার ফলে আমাদের অনেক ব্যবহারকারী এবং অনেক কাজ একসঙ্গে করতে পারে। যেহেতু কম্পিউটারের ক্ষমতা বেড়ে গেছে, আমরা অনেক ব্যবহারকারী এখানে যুক্ত করে এখানে আমরা এটা কাজ করতে পারি। তো এই ধরনের অপারেটিং সিস্টেমকে বলা হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, অর্থাৎ যে অপারেটিং সিস্টেম সিপিইউ এর টাইম ভাগাভাগি করে একাধিক কাজ একসাথে পরিচালনা করে, তাকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলে। অর্থাৎ মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম যা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলা যায়। অর্থাৎ কি, আমাদের যে সিপিইউটা, আমরা একটু আগে বললাম যে একটা সিপিইউতে একাধিক কাজ করে একসঙ্গে। তো একাধিক কাজ যখন, আমাদের কিন্তু সিপিইউ আর এক সময়, নির্দিষ্ট সময় একটা কাজ ছাড়া একাধিক কাজ করতে পারে না। যখন যেটা কাজ করে একটা কাজ করে, তো তার জন্য কী কাজ করে এবং একাধিক কাজ করার জন্য কী কাজ করে, এখানে একটা শিডিউলিং তৈরি করে। শিডিউলিং মানে কি, আমি হয়তো আমার কাছে যতগুলো কাজের অর্ডার আছে, আমি তার হয়তো এর জন্য 2 সেকেন্ড কাজ করলাম, ওর জন্য 2 সেকেন্ড, তারপর পরপর 2 সেকেন্ড, এখন যতগুলো কাজ আছে আমি পরপর হয়তো 2 সেকেন্ড করে প্রত্যেকটা টাইম, বা 5 সেকেন্ড করে টাইমিং দিয়ে দিলাম, এবং টাইম দিয়ে 5 সেকেন্ডের মধ্যে যেটা প্রসেসিং হলো সেখানে স্টপ করে পরের কাছে প্রসেসিংয়ের কাছে গেলাম, রিকোয়েস্টের কাছে গেলাম, সেখানে আমি 5 সেকেন্ড কাজ করলাম, আবার ওটাকে স্টপ করে তারপরেরটা গেলাম, আবার আমার যদি তারপর চতুর্থ থাকে চতুর্থ গেলাম, আবার যদি চতুর্থ না, তারপরে কোনো রিকোয়েস্ট না থাকে, আমি আবার প্রথমে এসে কাজ করবো। দেখতে পাচ্ছি রাউন্ড রবিন শিডিউলিং, অর্থাৎ কি, আমাদের যে টাস্কগুলি থাকবে কম্পিউটারের কাছে, যে টাস্কগুলো আসবে, সেই টাস্কগুলো কী কাজ করে, পরপর একটাকে করবো না, নির্দিষ্ট টাইম মেনটেন করে সবাইকে করবো। যার ফলে কী হবে কি, সবাই ভাববে কি আমার কাজ হচ্ছে, তো কিন্তু কম্পিউটার সবার কাজ একসঙ্গে করছে না, তাকে একটা টাইম ভাগ করে সবার সঙ্গে কাজ করছে। ঠিক আছে, সেই জন্য একে বলছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। তো যেহেতু কম্পিউটার বা সিপিইউ খুব ফাস্ট কাজ করে, সেই জন্য যে ব্যবহারকারী, সে বুঝতেই পারে না যে আমার প্রসেসিংটা এখন হোল্ডে রাখা আছে, আবার 5 সেকেন্ড পরে আমার প্রসেসিংটা শুরু হচ্ছে।
তো এটা খুবই ফাস্ট কাজ করে, সেই জন্য ব্যবহারকারী এটা বুঝতেই পারে না যে সিপিইউটা কীভাবে কাজ করছে। কিন্তু ইন্টারনালি যে স্ট্রাকচার সেটা কি টাইম শেয়ারিং, অর্থাৎ কি প্রত্যেকটা সিপিইউর অল্প অল্প টাইমে আমাদের যে রিকোয়েস্টগুলো থাকে তাকে কাজ করে, সেগুলো কাজ করে। যেহেতু আমাদের এখানে অনেকগুলি ব্যবহারকারী ইউজার একটা যুক্ত করা আছে, অনেকগুলো টাস্ক, অনেকগুলো ব্যবহারকারী অনেকগুলো টাস্ক কাজ করছে, তো সেই জন্য সিপিইউ ওখানে তার নিজস্ব একটা অ্যালগোরিদম আছে, তো সেটাকে সেই অনুযায়ী সে সেটাকে কাজ করে। তো সেই যে কাজ করার পদ্ধতিকে, সেই কাজ করার পদ্ধতিকে বলছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। তো এগুলো খুবই বড় জিনিস, এটাকে বুঝতে গেলে এখানে তোমাদের যেহেতু সিলেবাসে খুবই লিমিটেড, সেই জন্য জাস্ট টাইম শেয়ারিং জিনিসটা কি আমি তোমাদের সেটা এক কথায় বুঝিয়ে দিলাম। তো এইভাবে তোমাদের বুঝে বুঝে মুখস্থ করবে। এরপর সেখানে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বাস্তব কোনো কার্য সম্পাদনের জন্য যে অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেম লিখতে হয়, এখানে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় তাকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলে। অর্থাৎ কি এখানে দেখো এখানে কি নির্দিষ্ট সময় পর পর বাস্তব কোনো কার্য সম্পাদনের জন্য, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ করার জন্য। স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ করার জন্য মানে কি, যেমন আমরা যে কোনো কিছু শিডিউলিং দিয়ে রাখি, আমরা প্রায় দেখো আমরা যা ফেসবুক বা বিভিন্ন জায়গায় বার্থডে উইশ করার জন্য আমরা আগে থেকে সেট করে রাখি, তার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইম আসলে অটোমেটিক্যালি কী হয়, অটোমেটিক্যালি সেটা ফ্ল্যাশ করে এবং সবাইকে দেখাতে থাকে। যেমন আমি ইউটিউবের আমি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি শিডিউলিং করে রাখি, হয়তো একদিন দুদিন আগে সেটা দিয়ে রাখি। আমি যেদিন আমার পাবলিশ করার কথা সেদিন হয়তো নাও করতে পারি, আমার কোনো কাজে ফেসে, সেই জন্য আগে থেকে দিয়ে শিডিউল করা থাকে। তা সেই টাইম আসবে সেই টাইমিং সঙ্গে সঙ্গে সেটা অটোমেটিকই পাবলিশড হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, তো এই অটোমেটিক্যালি যে কাজগুলো হতে হয়, মানে এটা আমি একটা আমাদের রিয়েল লাইফ উদাহরণ দিলাম, এবং কম্পিউটারের মধ্যে এরকম আরও অনেক কাজ থাকে, তো সেইগুলোকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলা হয়, সেই অপারেটিং সিস্টেমকে। তো এটা সাধারণত স্বয়ংক্রিয় এবং অটোমেটিকভাবে কাজ করে। যেমন এখানে কোথায় ব্যবহৃত, তো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ন্ত্রক যন্ত্র, শিল্প নিয়ন্ত্রক ব্যবস্থায়, বিমান ব্যবস্থায়, ব্যাংকিং ব্যবস্থা ইত্যাদি। এই যে ব্যাংকিং ব্যবস্থায় যে রিয়েল টাইম মানে কি, তোমার মনে করো কোনো ফিক্সড ডিপোজিট হয়েছে, অটোমেটিক সেটাকে তোমার ক্যাশ হয়ে যাবে। তুমি কবে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, অর্থাৎ প্রতি মাসে 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 হয়তো তুমি লোনের ইএমআই পেমেন্ট করছো, অটোমেটিক তুমি সেট করে রেখেছো অ্যাকাউন্টের সঙ্গে, নির্দিষ্ট দিন আসলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে তোমার লোনের অ্যাকাউন্টে চলে যাবে। এই যে রিয়েল টাইম কাজ, অর্থাৎ কি আমি আগে থেকে নির্দিষ্ট সময় কোনো কাজ করতে হবে, সেটা কম্পিউটারকে বলে দিব, সে সেই কাজটা করে দিবে। তো সেই ধরনের কাজকে অপারেটিং সিস্টেমকে বলা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। ওকে, এরপর হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ, এখানে ব্যাচ কথার মধ্যে কি আমরা যেমন মনে করি তুমি কোন ব্যাচে পড়ো, ব্যাচ মানে কি অনেকগুলো স্টুডেন্ট একসঙ্গে মিলে এক জায়গায় পড়াকে একটা ব্যাচ হচ্ছে। তো সেই জন্য এখানে ব্যাচ অপারেটিং সিস্টেম কি দেখো, নির্দিষ্ট সময় শুধুমাত্র একটি কাজ করতে পারে যে অপারেটিং সিস্টেম, তাকে একটি মাত্র কাজ করতে পারে, তাকে ব্যাচ অপারেটিং সিস্টেম বলে। এই অপারেটিং সিস্টেম একটি কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য কাজ শুরু করতে পারে না। প্রসেসিংয়ের সময় প্রোগ্রামের উপর কোনো কাজ করা যায় না, এবং একাধিক পূর্ব নির্ধারিত কমান্ড পরপর ক্রমানুসারে সম্পাদিত হয়। এখানে দেখো, এখানে একটু তোমাদেরকে হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম একাধিক, শুধুমাত্র একটি মাত্র কাজ, এখন একটি মাত্র কাজ, আবার দেখো কমান্ডগুলি পরপর ক্রমানুসারে। তো এই যে একটি মাত্র কাজ মানে অর্থাৎ কি আমি আগে থেকে যে কোনো একটা মানে অনেকগুলি কাজের একটা গ্রুপ তৈরি করে দেবো কম্পিউটারকে বা অপারেটিং সিস্টেমকে। আমি আগে সেট করবো যে নির্দিষ্ট টাইমের মধ্যে এই 10টা কাজ পরপর করতে হবে, করে অটোমেটিক সেট করে কম্পিউটারকে মধ্যে স্টোর করা থাকলো। তাহলে এখন যখনই ওর কাজটা শুরু হবে, ব্যাচ অপারেটিং সিস্টেম যখন ওই প্রসেসিংটা শুরু হবে, তখন ওই প্রসেসিংটা শুরু হলে কিন্তু আর থামানো যাবে না, এবং ওই প্রসেসিংটা পরপর 10টা যে আমি রিকোয়েস্টে দিয়েছি আমাকে সেই কাজগুলো করতে থাকে। তো একে বলা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম, অর্থাৎ একাধিক কমান্ডের একটা গ্রুপ করে আমি যখন কম্পিউটারকে নির্দেশ প্রদান করছি, তখন সেই কমান্ডগুলো পরপর যে সম্পাদিত হচ্ছে, সে সম্পাদন হওয়াকে বলা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। এরপরে আমরা অপারেটিং সিস্টেম আমাদের কমপ্লিট হলো, যে অপারেটিং সিস্টেম কাকে বলে। এখন এই অপারেটিং সিস্টেমের সঙ্গে আমাদের বুটিং কথাটা, মানে অপারেটিং সিস্টেম রিলেটেড কিছু আমরা টপিক পরপর আমরা পড়বো। এরপর আছে বুটিং জিনিসটা কি, অর্থাৎ কি কম্পিউটার সুইচ অন করার পর নির্দিষ্ট কিছু প্রসেসিংয়ের মাধ্যমে কম্পিউটার কাজের উপযুক্ত পরিবেশ পাওয়া যায়, এবং এই প্রসেসিংকে বুটিং বলা হয়। অর্থাৎ বুটিং এর সময় বিভিন্ন সিস্টেম প্রোগ্রামগুলি রম বা হার্ড ডিস্ক থেকে র্যাম বা প্রাইমারি মেমোরিতে স্থানান্তরিত হয়। অর্থাৎ কি আমাদের যে কম্পিউটার চালানোর যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে বুটিং। আমরা সচরাচর বলে কম্পিউটার চালা, কিন্তু আমরা সেখানে কম্পিউটারের ভাষায় যদি বলি কম্পিউটার বুট করা। অর্থাৎ কি কম্পিউটারে আমি যখন সিপিইউ সুইচ অন করছি, তখন এটা প্রসেসিং হওয়ার পর আমি যখন আমাকে যে অন্য কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার খোলার যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে, তাকে বলা হচ্ছে বুটিং।
এই বুটিংয়ের মধ্যে আরও অনেকগুলো কাজ হয়, অনেকগুলো প্রসেসিং হয়, সেটা ইন্টারনালি ব্যাপার সেটা। এরপর হচ্ছে বুটিং প্রধানত কয় প্রকার? দুই প্রকার, একটা হলো শীতল বুটিং, একটা উষ্ণ বুটিং, অর্থাৎ কোল্ড বুটিং অ্যান্ড ওয়ার্ম বুটিং। কোল্ড বুটিং আমি সাধারণ নিয়মে আমি যখন কম্পিউটারকে অন করছি তখন তাকে হচ্ছে কোল্ড বুটিং। আর ওয়ার্ম বুটিং কি, যখন কম্পিউটার কোনো কারণে কী করছে, আমার হ্যাং করে গেল বা আমাদের কাজ করছে না, তখন কী করছে আমরা অল্ট কন্ট্রোল ডিলিট একসঙ্গে প্রেস করি, অথবা আমরা সিপিইউ এর যে রিসেট বাটন আছে সেই রিসেট বাটন প্রেস করে যখন কম্পিউটারকে আমি আবার রিবুটিং করি তখন তাকে বলা হচ্ছে উষ্ণ বুটিং। অর্থাৎ কি, সাধারণ অবস্থায় কম্পিউটার চালানো করলে কোল্ড বুটিং, আর রিবুটিং করা অর্থাৎ কোনো কারণে কম্পিউটারকে আবার পুনরায় রিস্টার্ট করতে হচ্ছে তখন তাকে হচ্ছে ওয়ার্ম বুটিং বলছে। এরপর আসে স্পুলিং। স্পুলিং এগুলো আমাদের মানে তোমার অপারেটিং সিস্টেমের এক একটা পার্টিকুলার নির্দিষ্ট কাজ। তো এইগুলি স্পুলিং, এরপর আমরা আরও এগুলো আছে বাফারিং, আরও কিছু কিছু টার্ম আমরা পরবর্তীতে পড়বো, সেগুলো খুবই কম্পিউটারের একটা অপারেটিং সিস্টেমের ক্রিটিক্যাল জিনিস, কিন্তু এখানে খুবই আমি তোমাদের সিম্পলভাবে সহজে বোঝানোর চেষ্টা করছি। এটা এই শুধু আমাদের এইটুকু পড়লেই তোমাদের হবে, আর যদি বাকি এক্সট্রা পড়তে যাবে তখন তোমাদের বই পড়তেই পারো। তো আমরা কি স্পুলিং সম্পর্কে আমরা পড়বো। স্পুলিংয়ের পুরো নাম কি? সাইমুলটেনিয়াস পেরিফেরাল অপারেশন অনলাইন। এখানে কি আছে, এখানে দেখো সাইমুলটেনিয়াসের কথাটা মানে অর্থ কি, আমাদের সাইমুলটেনিয়াস মানে একসঙ্গে, পেরিফেরাল মানে একাধিক যন্ত্র বা একাধিক জিনিস, অপারেশন মানে কাজ করা, অনলাইন একসঙ্গে অনলাইন করে, SPOOLING অনলাইনে, ঠিক আছে। তো মানে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কি, মাল্টি প্রোগ্রামিং মানে কি, অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে কাজ করছে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কোনো প্রোগ্রাম প্রসেস করার পাশাপাশি ইনপুট ও আউটপুটের কাজ একসঙ্গে চলতে থাকে। অর্থাৎ কি, আমাদের কোনো একটা কাজ করছি তখন তার সঙ্গে ইনপুট ও আউটপুট নিচ্ছে, তো তার জন্য যে ডেটার প্রয়োজন সেগুলো নির্দিষ্ট কিছু মেমোরিতে অস্থায়ীভাবে সঞ্চিত হয় এবং কম্পিউটার সেখান থেকে ডেটা নিয়ে প্রসেস করে। এই অস্থায়ী ডেটা সঞ্চয়ের পদ্ধতিকে স্পুলিং বলা হচ্ছে। অর্থাৎ এখানে দেখো আমাদের কি বলেছে, আমাদের যখন কম্পিউটার প্রসেসিং করার জন্য কি আমাদের কিছু ইনপুট এবং আউটপুটের দরকার হয়। ইনপুট আউটপুটের দরকার মানে কি, আমাদের কম্পিউটার প্রসেসিং করার জন্য ইনপুট, যেমন আমি যখন কম্পিউটারে আমি একটা বিল তৈরি করছি, তো আমি সেখানে আমি ইনপুট করে দিলাম, আমি কোনো একটা প্রোডাক্ট আমি এখানে 5টা কিনেছি, তার দাম আগে থেকে ইনপুট করা আছে, সেখানে ক্যালকুলেশন করে করে ও কী করছে, একটা বিল তৈরি করে আউটপুট করে দিচ্ছে। তো এইরকম সময় আমি ইনপুট এবং আউটপুট কাজ করছে, এবং একই সময় হয়তো অন্য আর একটা কম্পিউটারে আরেকজন অন্য কাজ করছে। তো তার জন্য কী হচ্ছে, আমাদের প্রসেসিং শুরু হচ্ছে, প্রসেসিং কাজ করছে, প্রসেসিংয়ে হচ্ছে এবং ইনপুট আউটপুটও নিচ্ছে। তো মানে কি, আমি যখন কোনো কিছু ইনপুট দিব তারপরে সেটাকে অ্যানালিসিস করে আউটপুট বের করব। আমি যদি কোনো একটা বিল তৈরি করি, আগে আমি ইনপুট নিব, অর্থাৎ কি আমাকে কোনো একটা প্রোডাক্ট কত করে দাম, কত টাকা, কতটা কিনেছে, তো সেইগুলো আমার দুটো দরকার। তারপর আমি সেটাকে ক্যালকুলেশন করে আমি একটা আউটপুট বিল তৈরি করব। তো সেই ইনপুট নেওয়ার সময় কি কম্পিউটার কী কাজ করে, আগে ইনপুট নিল তারপরে প্রসেসিং করলো। তো এই ইনপুট আউটপুট নেওয়ার সময় কিছু ডেটা আমরা কী কাজ করে, আমাদের আমাদের কি ডেটার দরকার হয়। তো সেই ডেটাকে আমাদের কোথায়, আমরা নির্দিষ্ট একটা মেমোরিতে জমা করে রাখা হয়। নির্দিষ্ট মেমোরিতে জমা করে তখন আমাদের যখন আমাদের দরকার তখন সেখান থেকে আমরা বের করে নিয়ে সেটাকে কাজ করি। যেমন মনে করো আমি যদি মনে করি আমি যে কোনো একটা প্রোডাক্টের দাম 10 টাকা, আমি সেটার 5টা কিনেছি, তখন তুমি কী করে, আমি তোমাকে বললাম 10টা আর 5টা, তুমি সেটা কী করলে, তুমি তোমার মেমোরিতে কী করলে ইনপুট করলে, একটা 10 টাকা দাম, 10 টাকা করে দাম, 5টা কিনেছে, তা 5 আর 10 একসঙ্গে গুণ করলে কত হলো, 50 টাকা। তাহলে সেখানে প্রসেসিং করে তুমি কী করলে, তোমার মেমোরিতে একটা অস্থায়ী 50 রুপিস, তখন তুমি সেটা হয় কাগজে লিখলে বা মুখে বললে বা কম্পিউটারে অটোমেটিক, মুখে বললে বা কাগজে গেলে, তোমার ক্ষেত্রে তুমি সেটা আউটপুট প্রদান করলে। কম্পিউটার ঠিক সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে স্পুলিং। অর্থাৎ কি, আমরা যে প্রসেসিংয়ের সময় যে ইনপুট আউটপুট নেয় সেটা যে একটা আলাদা আমরা অস্থায়ী মেমোরি থেকে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের স্পুলিং। তাই স্পুলিংয়ের ব্যবহার কি, এক বা একাধিক কাজকে প্রয়োজন মতো বফারের সঞ্চয় করতে সাহায্য করে। এরপরে বাফারিং পড়বো। বাফার জিনিসটা কি, একটা একাধিক কাজ বাফারের সঞ্চয় করে রাখে, মানে একটা টেম্পোরারি কোনো একটা জায়গায় সঞ্চয় করে রাখে। বিভিন্ন ডিভাইস বিভিন্ন ডেটা ব্যবহার করে এবং বাফারের সংরক্ষিত ডেটা স্পুলিংয়ের মাধ্যমে প্রত্যেক ডিভাইস তার নিজস্ব গতি রেটে ব্যবহার করতে পারে। অর্থাৎ এখানে দেখো যে, মনে করো আমার কাছে একটা পুরোনো দিনের কম্পিউটার আছে, সে খুবই স্লো কাজ করে, হয়তো অন্য কোনো একটা কম্পিউটার থেকে ডেটা আসছে, সে খুব ফাস্ট আমাকে ডেটা দিচ্ছে, কিন্তু আমি ডেটা খুব ফাস্ট নিতে পারছি না। তার জন্য কি হয়, আমাদের যে ডেটা পয়েন্ট আছে সেখানে ডেটা পয়েন্টে কী কাজ করতে, ডেটা পয়েন্টে আমাদের ক্র্যাশ করে যেতে পারে।
তার জন্য এখানে আমাদের অপারেটিং সিস্টেম আগে দেখে যে কোথা থেকে ডেটা কী রেটে আসছে আর যে কম্পিউটারে যাচ্ছে সে কী রেটে নিতে পারবে। তো যদি আমাদের দুজনের রেট এক না থাকে তখন সে কী কাজ করে, সে যার কাছ থেকে সে দিচ্ছে সে তো খুবই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, কিন্তু যে তুমি যে নিচ্ছ যে কম্পিউটার নিতে পারছে না, স্লো, সে নিতে পারছে না, সেই জন্য কী কাজ করে, সে তাড়াতাড়ি ডেটা আসছে তখন কী কাজ করে অপারেটিং সিস্টেম থেকে স্পুলিং অ্যাক্টিভ হয়ে যায়, সে কী কাজ করে, সে ডেটাগুলো আসে এবং সেই ডেটাগুলো টেম্পোরারি আলাদা একটা মেমোরিতে সঞ্চয় করে রাখে। এবং যখনই যে রেটে আমাদের যে স্লো কম্পিউটারটা নিচ্ছে, নেওয়ার পরে পরে ধীরে ধীরে নিচ্ছে এবং নেওয়ার ফলে আস্তে 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 ওই কম্পিউটারে প্রবেশ করছে। এই যে ব্যাপারটা, এই যে মেনটেন করা, একজনের ফাস্ট একজনের স্লো, তার মধ্যে থেকে একটা একটা সমন্বয় সাধন করে ফাস্ট কম্পিউটার আর স্লো কম্পিউটার একসঙ্গে কাজ করছে, সেই যে ব্যাপারটা এগুলো স্পুলিং, আমাদের সেখানে স্পুলিং খুব ব্যবহৃত হয়। এরপর আসছে কি বাফারিং। আমাদের আগে এই বাফার শব্দটা আমরা আগের টপিকে শুনেছি, এখানে বাফারিং। বাফার বাফার কি হলো, কম্পিউটারের অস্থায়ী সঞ্চয়স্থান। অস্থায়ী সঞ্চয়স্থল মানে এখানে আমাদের কি হলো, এখানে টেম্পোরারি কোনো জায়গায় সঞ্চয় করে, এখানে প্রসেসের জন্য ব্যবহৃত ডেটা অস্থায়ীভাবে সঞ্চয় করা হয়। এবং বাফারিংয়ের জন্য কম্পিউটার সাধারণত র্যাম বা ক্যাশ মেমোরিকে ব্যবহার করে, যার ফলে কম্পিউটার প্রসেসিংয়ের গতি অনেক বেড়ে যায়। অর্থাৎ এখানে আমরা কী হচ্ছে, বাফারিং হলো যে আমাদের কম্পিউটারকে অস্থায়ীভাবে কোনো জায়গায় কোনো তথ্যকে বাফার করছে, সঞ্চয় করে রাখছে। যেমন কি আমরা কম্পিউটার আমরা অনেক সময় বলি যে মোবাইল চালাতে গেলে যে গোল গোল করে ঘুরতে থাকে, বাফারিং হচ্ছে। বাফারিং হচ্ছে মানে কি, আমাদের যে তথ্যগুলো আসছে খুবই স্লো আসছে, আমাদের তথ্যগুলো দেখানোর জন্য পুরো ইনফরমেশান কম্পিউটার পাচ্ছে না বা মোবাইল পাচ্ছে না, তার জন্য কী কাজ করে, ইন্টারনেট থেকে যে ইনফরমেশানগুলোর একসঙ্গে গ্যাদার করতে থাকে ততক্ষণ ও একটা একটা অ্যানিমেশন দেখাতে থাকে, গোল 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 করে ঘুরছে এবং সেই অ্যানিমেশন দেখা থাকে এবং কী কাজ করে, যখন সম্পূর্ণ ডেটা পেয়ে গেলো তারপর আমার কম্পিউটার আমাদের মোবাইলের পর্দায় সেই ইনফরমেশনটা দেখিয়ে দেয়। তো এই যে ব্যাপারটাকে বলা হচ্ছে বাফারিং। অর্থাৎ কি, আমাদের যে ডেটাগুলো দেখা একটা নির্দিষ্ট ডেটা, সেই ডেটাগুলো একটা নির্দিষ্ট কোনো জায়গায় অস্থায়ীভাবে সঞ্চয় করে আমাদের প্রদান করছে, তাকে বলা হচ্ছে বাফারিং। তো বাফারিং পদ্ধতি কি, বাফারিং 3 ধরনের বাফারিং পদ্ধতি ব্যবহার করা হয় এখানে। তথ্য প্রেরক ও গ্রাহকের মধ্যে গতির মিল রাখার জন্য বিভিন্ন, এবং মানে এর আগেরটা আমি যেটা তোমাদের বোঝালাম সেটাই এখানে সেই একই জিনিস। বিভিন্ন ডিভাইসগুলি বিভিন্ন ডেটা দ্রুত আদান প্রদানের গতি ঠিক রাখার জন্য, মানে এটাও সেই অনেকটা একই রকম। আর অ্যাপ্লিকেশন ইনপুট ও আউটপুটের জন্য কপি সিমেন্টিক এর জন্য, অর্থাৎ কি ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের কপি সিমেন্টিক, অর্থাৎ কি কোনো একটা জায়গায় কপি করে রাখে, তথ্য ইনপুট নিল এবং সেটাকে পরপর আমাকে ব্যবহার করে। অর্থাৎ কি আমাদের এখানে বাফারিং এক কথায় বলতে গেলে বলতে কি যে অস্থায়ীভাবে সঞ্চয় করে সেটাকে ব্যবহার করা, এটা হলো বাফারিং। এটা বাফারিংয়ের বৈশিষ্ট্য, সাধারণত র্যাম ও ক্যাশ মেমোরি বাফার হিসেবে ব্যবহৃত হয়, ডেটা অস্থায়ীভাবে সঞ্চয় করা হয় এবং বিভিন্ন প্রসেসে ডেটা আদান প্রদানের জন্য বাফারিং ব্যবহার করা হয়, এবং কোনো প্রসেসে ইনপুট ও আউটপুটের জন্য বাফারিং ব্যবহার করা হয়, এবং কোনো প্রসেস চললে সেই সময় কোনো পরিবর্তনের জন্য বাফার ব্যবহার করা হয়। অর্থাৎ কি আমাদের যে টেম্পোরারি তথ্য যদি কখনো কোথাও সঞ্চয় করতে হয় তো সেটা আমাদের বাফারিংয়ের সাহায্যেই কাজ করা হয়। এরপর সে ভার্চুয়াল মেমোরি, এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা, এটা একটা তো পরীক্ষায় বিভিন্ন সময় আসে, তো সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল, এই টপিকটা এটা হলো ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি আজকাল আমরা প্রায় এই ভার্চুয়াল কথাটা আমাদের যে প্যান্ডামিক এসে আমরা খুব ব্যবহার করছি, ভার্চুয়াল মিটিং চলছে, ভার্চুয়াল আজকাল যে ভার্চুয়াল বিভিন্ন র্যালি চলছে। তো এই ভার্চুয়াল জিনিসটা কি, আমরা সবাই আলাদা আলাদা জায়গায় আছি, ইন্টারনেটের মাধ্যমে সবাই সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে, তো আমরা সেটাকে সাধারণত সেখানে এটাকে বুঝি। কিন্তু এখানে কি দেখো, এখানে কোনো কম্পিউটারের কোনো বড় আকারের ফাইল, অর্থাৎ ফাইল চালানোর জন্য বেশি মেমোরির প্রয়োজন, এবং সেই মেমোরি যদি র্যামে না থাকে তখন হার্ড ডিস্ক থেকে মেমোরি শেয়ার করা হয়, এই পদ্ধতিকে ভার্চুয়াল মেমোরি বলে। অর্থাৎ যেমন দেখো, মনে করো আমরা যে বিভিন্ন সিডি বা পেন ড্রাইভের সাহায্যে আমি যদি কোনো একটা সিনেমা দেখি, আমাদের যদি একটা এইচডি সিনেমা, সেটা সাধারণত 4 জিবি 5 জিবি, 4 জিবি 5 জিবি একটা সিনেমা হতে পারে। তো 4-5 জিবির একটা সিনেমা আমাদের যখন চালনা করে তখন কী করে, তার সমস্ত ডেটা কিন্তু আমাদের প্রাইমারি মেমোরিতে জমা হয়। তো যদি তোমার মনে করো তোমার কম্পিউটারে বা তোমার মোবাইলে 2 জিবি মেমোরি আছে, কিন্তু সেখানে আমি তাকে কম্পিউটারকে বলছি বা মোবাইলকে বলছি তুমি 5 জিবির একটা সিনেমা চালাও, তাহলে যে আমার 2 জিবি আছে, বাকি 3 জিবি জায়গা তো নেই, তাহলে আমাদের ফাইলটা চলবে কীভাবে? তার জন্য কী কাজ করে, অপারেটিং সিস্টেম যখন দেখে যে একটা রিকোয়েস্ট এসছে, এটা একটা 5 জিবির ফাইল কিন্তু আমার কাছে মেমোরিতে আছে মাত্র 2 জিবি, তখন কী কাজ করে, তখন ও দেখে যে আমাদের কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে কোথায় মেমোরি খালি আছে, তখন ও যে আমাদের যে এক্সটার্নাল মেমোরি আছে
হার্ড ডিস্কে যায়, হার্ড ডিস্কে দেখে যে হার্ড ডিস্কে কোনো মেমোরি আছে, খালি আছে কিনা। যদি হার্ড ডিস্কের থেকে 3 GB মেমোরি খালি পায়, তখন সে কী কাজ করে, ওই 3 GB মেমোরিটাকে ক্যাপচার করে ও একটা প্রাইমারি মেমোরি ক্রিয়েট করে, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, মনে হয় একসঙ্গে আছে। আমি একটু আগে বললাম যে ভার্চুয়াল মিটিং, সবাই দূরে দূরে আছে কিন্তু একসঙ্গে মিটিং করছে, মনে হচ্ছে না সবাই এক জায়গায় বসে কাজ করছে। ঠিক তেমনি এখানে কী কাজ করছে, যে সমস্ত ওই মেমোরিগুলো এক জায়গায় নিয়ে একটা কম্বাইন্ড তৈরি করে নিচ্ছে, 5 GB একটা পার্ট তৈরি করে নিচ্ছে, এবং সেখান থেকে ফাইলটা মানে ওই সিনেমার ফাইলটাকে লোড করে আমাদের চালানো করে। কিন্তু যদি হার্ড ডিস্কে যদি 3 GB কম জায়গা থাকে, তাহলে কিন্তু আর ওই ফাইলটা আমার ওই কম্পিউটারে চালানো যাবে না। অর্থাৎ অ্যাটলিস্ট আমাদের যে ফাইলটা চালানোর জন্য যতটুকু মেমোরি দিচ্ছি, আমাদের কম্পিউটারে বা মোবাইলে সেই ধরনের আমাদের কি থাকতে হবে, অবশ্যই খালি মেমোরি থাকতে হবে, সেটা প্রাইমারি এবং হার্ড ডিস্ক বা সেকেন্ডারি মেমোরির জায়গায় থাকতে পারে। তো অর্থাৎ কি আমাদের সমস্ত ফাইল আমাদের প্রাইমারি মেমোরি থেকে চলে, তো প্রাইমারি মেমোরিতে না থাকলে সেই যে বাকি যে জায়গাটা সেটা মেমোরি ধার করে নেয় হার্ড ডিস্ক থেকে, তো সেইটাকে বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তাই দেখো ভার্চুয়াল মেমোরি কি, প্রাইম মেমোরি প্লাস হার্ড ডিস্কের কিছু অস্থায়ী মেমোরি অংশ, তো এটাকে বলা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি। এরপর সে ভার্চুয়াল মেমোরির ব্যবহার দেখো, মাল্টি প্রোগ্রামিংয়ের সময় অনেকগুলি প্রোগ্রাম একসাথে প্রসেসিং হয়, এবং এই সময় আলাদা আলাদা র্যাম প্রসেসিংয়ের জন্য মেমোরি ভাগাভাগি করে ব্যবহার করে, ফলে অনেক সময় র্যামের মেমোরি কম পড়ে যায়। আমরা যে কথাটা তোমাকে এখানে বোঝালাম, এবং সেই কথাটাই এখানে তোমাদের এখানে বলে দেওয়া আছে। তো তোমরা এটা, ভিডিওটা অনেক বড় হচ্ছে, তোমরা এটা একটু পড়ে নেবে এটা। এরপর সেই ভার্চুয়াল মেমোরির কাজ দেখো, এই একই কাজ তোমরা এখানে দেখো, ফিজিক্যাল মেমোরি থেকে লজিক্যাল মেমোরি তৈরি করা, অর্থাৎ ফিজিক্যাল মেমোরি মানে হার্ড ডিস্ক হলো ফিজিক্যাল মেমোরি, সেখানে লজিক্যাল মেমোরি অর্থাৎ প্রাইমারি মেমোরি তৈরি করে নিচ্ছে। মাল্টি প্রোগ্রামিংয়ের কাজ সহজে কাজ করে, মানে মাল্টি প্রোগ্রামিং অনেকগুলো প্রোগ্রামিং একসঙ্গে কাজ করে, তার জন্য বেশি মেমোরির প্রয়োজন হয়। তো তার জন্য প্রাইমারি মেমোরি কম থাকলে হার্ড ডিস্ক থেকে সেই মেমোরি নিয়ে আমাদের মাল্টি প্রোগ্রামিংয়ের কাজগুলো ঠিকঠাক করে। সোয়েপিং, ডিমান্ড পেজিং ও ভার্চুয়াল মেমোরির কাজ, এবং সোয়েপিং এবং ডিমান্ড পেজিং কী জিনিস, এটা একটা আলাদা জিনিস, এটা আমরা পরবর্তী টপিকে পড়বো। তো এগুলো আছে আর কি, সোয়েপিং এবং ডিমান্ড পেজিংয়ের পরবর্তী স্লাইডে আমরা পড়াবো। এবং মেমোরি ভাগাভাগি করে ব্যবহার করার সুযোগ করে দেয়, অর্থাৎ মেমোরি ভাগাভাগি অর্থাৎ কি, প্রাইমারিকে আমরা সেকেন্ডারিকে প্রাইমারি মেমোরি হিসেবে ব্যবহার করছি। তো এইগুলো আমি তোমাদের এই ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, তো আমি এই টপিকগুলো একটা আলাদা আলাদা ভিডিও তৈরি করব, সেগুলো থেকে তোমরা সেখান থেকে আলাদাও দেখে নিতে পারো। এরপর সে সোয়াপিং, যেটা আমরা বলছি, অর্থাৎ কোনো প্রোগ্রাম চালানোর সময় প্রাইমারি মেমোরি ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো প্রোগ্রাম আগে থেকে প্রাইমারি মেমোরিতে চলছে, সেই সময় নতুন কোনো প্রোগ্রাম লোড করার প্রয়োজন হলে যদি প্রাইমারি মেমোরিতে জায়গা না থাকে তখন চালু প্রোগ্রামকে ব্যাক স্টোরে রাখা হয়। এই পদ্ধতিকে সোয়েপিং বলে। মূলত সোয়েপিং ভার্চুয়াল মেমোরির একটি অংশ। দেখো এখানে কি বলেছে, সোয়েপিং অর্থাৎ কি, আমি মনে করো যখন একটা প্রোগ্রাম চলছে, অর্থাৎ সিনেমাটা চলছে, এখন হয়তো এর মধ্যে আমি কোনো একটা ফাইল খোলার দরকার হলো, তখন কী করলাম, আমি সিনেমাটাকে স্টপ করে আমি কোনো একটা অ্যাপ্লিকেশন খুললাম। তখন যেহেতু সিনেমাটার পুরো ফাইলটা আমাদের প্রাইমারি মেমোরিতে ছিল, কিন্তু পরবর্তীতে আমাকে অন্য একটা অ্যাপ্লিকেশন খুলছি, তার জন্য আমাকে কী কাজ করতে হচ্ছে, তার জন্য আমাকে মেমোরিতে কিছু জায়গা দরকার হচ্ছে। তো সেই মেমোরিতে জায়গা দরকার হলে আমাকে কী, আমি যদি প্রাইমারি মেমোরিতে ফাঁকা জায়গা না থাকে, তাহলে তো অন্য ফাইল খুলতে পারবে না। তার জন্য কী করছে, আমার যে প্রোগ্রামটা চলছে সেই প্রোগ্রামটা কিছুটা আমি ব্যাক স্টোরেজে রাখলাম, ব্যাকিংয়ে রাখলাম, অর্থাৎ ওটাকে প্রাইমারি মেমোরি থেকে উঠিয়ে আলাদা টেম্পোরারি মেমোরিতে রাখলাম। তো সেই যে ব্যাপারটা, তাকে বলা হচ্ছে সোয়েপিং। অর্থাৎ কি, আমার যে কারেন্ট প্রসেসিং চলছে, এবং সেই সময় যদি আমাকে অন্য কোনো নতুন কোনো প্রসেসিং ঢুকে যায়, তখন তাকে যদি চালানো করার প্রয়োজন হয়, তখন যে আগের যে প্রসেসিংটা চলছিল সেটাকে আমি আমার প্রাইমারি মেমোরি থেকে সরিয়ে নতুন প্রসেসিংটাকে প্রাইমারি মেমোরিতে সেট আপ করে চালাবো, আর পুরো প্রসেসিংটা যে একটা হোল্ডিং অবস্থা রাখছে, তাকে বলা হচ্ছে সোয়েপিং। তাই সোয়েপিং আবার দুই প্রকার, সোয়েপ আউট অ্যান্ড সোয়েপ ইন। তো এটা ব্যাপারটা ইন অ্যান্ড আউট শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যখন আমাদের কী আছে, আমাদের পরের স্লাইডে তাই আছে, অর্থাৎ যখন প্রাইমারি মেমোরি থেকে যখন প্রসেস ব্যাকিং স্টোরে যাচ্ছে, তখন সোয়েপ আউট, অর্থাৎ প্রাইমারি মেমোরি থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে সোয়েপ আউট। আবার যখন কি প্রাইমারি মেমোরিতে ঢুকছে, তখন সোয়েপ ইন, অর্থাৎ কি যখন একটা প্রসেসিং চলছে, নতুন প্রসেসিং আসলো, তাহলে একটা সোয়েপ আউট হলো, একটা সোয়েপ ইন হলো, তাহলে একসঙ্গে এটা দুটো কাজ করছে, সোয়েপ ইন অ্যান্ড সোয়েপ আউট ডিমান্ড। তাহলে এটা আমরা কী পড়লাম, এটা সোয়েপিং। এরপরে পেজিং জিনিসটা কি, পেজিং অ্যান্ড ডিমান্ড পেজিং। পেজিং হলো যে পেজ মানে পাতা, আমরা পেজ মানে আমরা জানি সবাই, পেজ মানে পাতা, বইয়ের পাতা। তো দেখো একটা বই মানে অনেকগুলো পাতা নিয়ে তৈরি, অনেকগুলো পাতা, ছোটো 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 অনেকগুলো পাতা নিয়ে একটা বই তৈরি। তো দেখো কোনো প্রোগ্রামের মেন মেমোরিতে যে জায়গায় লোড হয়,
সেই মেমোরিতে একাধিক অংশে পেজে বিভক্ত করে প্রক্রিয়াকে পেজিং বলে। অর্থাৎ কি, আমাদের যখন কোনো প্রোগ্রাম চলছে প্রাইমারি মেমোরিতে, তো সেই প্রোগ্রামটাকে আমরা ছোটো 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 অংশে, মূল অংশে ভাগ করছি। ভাগ করে কী করছে, আমাদের কাজ করা হচ্ছে। এবং সেইগুলো কি, আমার সেই ছোট ভাগগুলো আমার একটা টেবিলের সঙ্গে যুক্ত থাকে, এবং 1 নম্বর টেবিল এই পেজ, 2 নম্বর টেবিল এই পেজ, 3 নম্বর টেবিল এই পেজ। এইগুলো কীভাবে ভাগ হয়, এটা টোটালি অপারেটিং সিস্টেমের কাজ। যে অপারেটিং সিস্টেম এই কাজগুলি কাজ করে, যখন অপারেটিং সিস্টেম তৈরি করে তখন এইগুলো কমান্ডগুলো দেওয়া হয়, যে কোনো অ্যাপ্লিকেশন আসলেও সেটা কীভাবে ভাগ ভাগ হবে। তো সেই যে ছোটো ছোটো পার্টগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা পার্টকে বলা হচ্ছে একটা পেজ। সেই পেজ মানে পেজ তৈরি করার মানে, অর্থাৎ কি, বড় প্রোগ্রামটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে আমাদের প্রাইমারি মেমোরি থেকে যে স্টোর করা হচ্ছে তাকে বলা হচ্ছে কি পেজিং। অর্থাৎ এটি মূলত মেল মেমোরি ম্যানেজমেন্ট প্রক্রিয়া। অর্থাৎ কি, আমাদের যে প্রাইমারি মেমোরি আছে সেই প্রাইমারি মেমোরিকে ম্যানেজ করা, দ্রুত খুব তাড়াতাড়ি কাজ করার জন্য আমাদের দরকার আছে। অর্থাৎ কি, এখানে পেজিং কেন দরকার হয়, যেমন দেখো, মনে করি কোনো একটা বড় প্রোগ্রাম, সেখানে তার সমস্ত অংশ আমাদের অনেক সময় দরকার না হতে পারে, তো হয়ই না, বেশিরভাগ ক্ষেত্রে সব অংশ দরকার হয় না। তো আমাদের যে লিমিটেড কোনো কোনো জায়গার দরকার হয়, তো সেই জায়গাকে কী করি, আমি ছোটো ছোটো পেজ বানিয়ে রাখলাম। তাহলে যখন যে পেজটার দরকার হয়, যে প্রোগ্রামটার দরকার হয়, তখন সেই পেজটা উঠিয়ে আমি কাজ করে নিতে পারলাম। আমাকে তার বাজে আমি যদি সম্পূর্ণ প্রোগ্রামটাকে উঠিয়ে নিই, তাহলে বেশি মেমোরি লাগবে, বেশি প্রসেসিং লাগবে, আমাদের কম্পিউটার স্লো হয়ে যাবে। তো কম্পিউটারকে ফাস্ট কাজ করানোর জন্য আমাদের এই পেজিং পদ্ধতি তৈরি হয়েছে। তো এখানে ডিমান্ড পেজিং, এখন পেজ তো তৈরি করা হলো, আমরা এর আগেরটাই বললাম পেজিং, অর্থাৎ কি, আমাদের ছোটো 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 পার্টে তৈরি করা হলো। আর যখন ডিমান্ড মানে কি, ডিমান্ড মানে চাওয়া। আমরা যখন প্রসেসিংয়ের জন্য যে পেজটাকে দরকার, সেই পেজটাকে যখন আমি চাই বের করে নিই, তখন তাকে বলা হচ্ছে, সেই যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ডিমান্ড পেজিং। দেখো কী বলেছে, যখন কোনো প্রসেস রান করা হয় তখন সেই প্রসেসকে মেমোরিতে স্থানান্তরিত করতে হয়, মেমোরিতে সোয়েপ করতে হয়। কিন্তু সম্পূর্ণ প্রসেস স্থানান্তরিত করার পরিবর্তে শুধুমাত্র প্রয়োজনীয় পেজকে মেমোরিতে স্থানান্তর করার পদ্ধতিকে ডিমান্ড পেজিং বলে। অর্থাৎ আর প্রসেসের বাকি ব্যাকিং স্টোরে জমা থাকে। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম, যে আমার বারবার সম্পূর্ণ প্রসেসকে আমাদের প্রসেসিংয়ে না পাঠায়, সম্পূর্ণ প্রোগ্রামকে আমরা প্রসেসিংয়ে না পাঠিয়ে আমি নির্দিষ্ট ছোট একটা অংশকে পাঠালাম, তখন তাকে হচ্ছে ডিমান্ড পেজিং। সেটাও আমাদের অ্যালগরিদম থাকে, অ্যালগরিদম মানে নির্দিষ্ট নিয়মে অপারেটিং সিস্টেমের কাজ, এগুলো অপারেটিং সিস্টেম নিজে থেকে এগুলো কাজ করে। তো থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য। আর যদি তোমাদের মনে হয় যে আমি কিছু ভালো কাজ করছি, তো অবশ্যই, বা ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।